শিক্ষকের গলায় জুতোর মালা। দিন দিন যত দেখছি ততই অবাক হচ্ছি। আমাদের খুব চেনা পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ বিগত প্রায় 2 মাসে কেমন যেন অচেনা হয়ে উঠছে। যেই জাতি গোটা বিশ্বকে মাতৃভাষা দিবস উপহার দিল, যেই জাতি গোটা বিশ্বকে মাতৃভাষার জন্য একটি দেশকে কিভাবে স্বাধীন করা যায় সেই পথ দেখালো, আজ সেই জাতি, সেই বাঙালি কিভাবে নিজেদের সংস্কৃতির মূল ভাবধারার বিপরীতে বইছে সেটা বোধগম্য হচ্ছে না কাঁটাতারের দুপারের বহু শুভবর্তী সম্পন্ন মানুষের। দেশটিতে গণ অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের নামে অনেক কিছু পরিবর্তনের কথা শোনা যাচ্ছে। তার মধ্যে এই মুহূর্তে সবচেয়ে বেশি চর্চিত বিষয় যেটা, তা হচ্ছে জাতীয় সঙ্গীত পরিবর্তনের ডাক। বাংলাদেশে ভারত বিরোধী জিগিরের নবতম সংযোজন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা পরিবর্তন চাইছে একাংশ বাংলাদেশী নাগরিক। তাদের দাবি, এই গান রবি ঠাকুর 1905 সালে বঙ্গভঙ্গের বিরোধিতা করে লিখেছিলেন, তাই এই জাতীয় সঙ্গীত স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিপন্থী। তবে তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে, এর আগেও কয়েকবার বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের চেষ্টা হয়েছে। 1975 সালে তৎকালীন রাষ্ট্রপতি খন্দকার মোস্তাক আহমেদের নেতৃত্বে প্রথমবার, তারপর 1979 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে দ্বিতীয়বার এবং খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি জোট আমলে তৃতীয়বার জাতীয় সঙ্গীত পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছিল, যদিও সব চেষ্টাই বৃথা গেছে। তবে বর্তমানে আবার সেই জিগির অনেক প্রশ্ন জন্ম দিচ্ছে। দেশ স্বাধীন হবার 53 বছর পর আজ কেন জাতীয় সঙ্গীত পরিবর্তনের ডাক দিচ্ছে একাংশ বাংলাদেশী নাগরিক? এটা কি শুধুই ভারত বিরোধিতা নাকি অন্য কোনো আগ্রাসন? রবি ঠাকুরকে অস্বীকার করার পেছনে কি তাহলে গভীর কোনো ষড়যন্ত্র আছে? মূল ধারার সংস্কৃতি চর্চা কি তাহলে চাইছে না আজকের বাংলাদেশ? দেশের ভাস্কর্য, স্থাপত্য, গ্রন্থাগার, সংগ্রহশালা যেভাবে তথাকথিত মেধাবীরা ধ্বংস করেছে বা শিক্ষক সমাজকে যেভাবে অপদস্থ করছে দিন বেদিন, তা নিয়ে ছিছি রব উঠছে বিশ্বজুড়ে। এ বিষয়ে কি বলছেন এদেশের শিল্পী সাহিত্যিকরা? চলুন শোনা যাক। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের প্রয়োজন কেন, এই নিয়ে একটি বিশেষ টকশোতে আজ আমার সাথে স্টুডিওতে রয়েছেন রাজ্যের দুজন বিশিষ্ট শিল্পী গুরু। রয়েছেন বিশিষ্ট বাচিক শিল্পী তথা গুরু প্রণব সাহা এবং বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী তথা গুরু রীতা চক্রবর্তী। আপনাদের দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। যদিও ফুরিয়ে গেছে, 2-3 দিন আগেই চলে গেছে শিক্ষক দিবস, আপনাদের দুজনকেই আমরা বিলেটেড শিক্ষক দিবস অবশ্যই জানাই, শ্রদ্ধা জানাই। আমরা এটাই শিখেছি, আমাদের সংস্কৃতি এটাই শিখিয়েছে আমাদের, যারা শিক্ষক তাদেরকে আমরা শ্রদ্ধা করতে জানি, আমরা শ্রদ্ধা করে এসছি এবং আগামী দিনে তা করবো আশা করি, আমাদের আগামী প্রজন্ম তা করবে। প্রণবদা, আপনার কাছে আসি প্রথমে। শিক্ষকের গলায় জুতোর মালা, এই বাংলাদেশের সাথে পরিচিত ছিলেন? আমি এই বাংলাদেশকে কোনোদিন দেখিনি, এই বাংলাদেশকে দেখতেও চাই না। কেন বলি, শিক্ষক যিনি আমার বাবা মায়ের পরে যার স্থান, তার গলায় যদি জুতোর মালা পড়াই, তাহলে আমি এক অর্থে বাবা মায়ের গলায় সেই জুতোর মালাটা পড়ালাম। একদম। কি শিক্ষায় শিক্ষিত হলাম আমি, তাই না? আজকে বাংলাদেশের এই একাংশ নাগরিক, আমি তাদের নাগরিক বলবো, আমি তাদের ছাত্র বলবো না। এই জন্য একটা ছাত্র কখনো তার শিক্ষকের গলায় জুতোর মালা পড়াতে পারে কিনা আমার যতটুকু জ্ঞান, যতটুকু বুদ্ধি রয়েছে বিশ্বাস হচ্ছে না কখনো। আমরা তাদের বয়স কম দেখছি, আমরা সামাজিক মাধ্যমে কিছু কিছু ছবি দেখছি, বয়স কম দেখছি, কিন্তু বিশ্বাস হচ্ছে না এরাই ছাত্র। না, ছাত্রের এই আচরণ হতে পারে আমি কখনো বিশ্বাস করতে পারি। তাও কি জুতোর মালা পরিয়ে সে শহরে পরিক্রমা করাচ্ছে? এর চেয়ে জঘন্য নিকৃষ্ট ঘটনা আর কিছু হতে পারে কিনা আমি জানি না। একটা জাতির জন্য এটা কিন্তু কলঙ্কজনক ঘটনা। আজকে শিক্ষক যদি কোনো একটা অন্যায় করতেন, ঠিক আছে, তখন তাকে শাস্তি দেওয়া হতে পারে, আইন রয়েছে। কিন্তু এখানে বিনা অন্যায়ে
একটা শিক্ষক কাউকে জোর করে তুলে দেওয়া হচ্ছে তার পদ থেকে, কাউকে জুতোর মালা পরিয়ে হাঁটানো হচ্ছে সারা শহর জুড়ে, এ দৃশ্য দেখা যায় না। কোন একটা জায়গায় যারা করছে এই বিষয়গুলো, তারা যদি ভেবে থাকে যে তাদের গলিতে, তাদের মহল্লাতে, তাদের বিদ্যালয়ে, তাদের বিশ্ববিদ্যালয়ে এগুলো করছে আর বাকি কেউ দেখছে না, বাংলাদেশকে এইভাবে চিনছে না নতুন করে, তাহলে বোধহয় ভুল করছে। কারণ গোটা বিশ্ব এখন এই মোবাইলের যুগে সামাজিক সবাই দেখছে, কিছু ছড়িয়ে যাচ্ছে। দিদি, আপনি কিভাবে দেখছেন এটাকে, এই জিনিসটাকে, এই যেভাবে অপদস্থ করা হচ্ছে, শুধু জুতোর মালা নয়, তাদেরকে জোর করে পদত্যাগ করানো হচ্ছে, সাইনটা করার পর মারা হচ্ছে, বেঁধে রাখা হচ্ছে পর্যন্ত। আমি একজন সেদিন দেখলাম, একজন শিক্ষয়িত্রী, তাকে বেঁধে রাখা হলো। এগুলো তো আমরা আশা করতে পারি না। ছাত্র যদি, যেমন প্রণব বলল, ছাত্র যদি হন তারা, তাহলে তারা এটা করতে পারেন না। কারণ আমার এত দিনের যে শিক্ষা, একজন ছাত্র তো শিক্ষা পেতে পেতেই সেই এত বড় নাগরিক যিনি হয়েছেন, বয়স মানে বাচ্চা ধরলেও তারা 24, 25, 26 এরকম। তো এতটা শিক্ষার পরে তারা এই ধরনের ব্যাপারটা ঠিক করবে বিশ্বাস করা যায় না। তাই আমি প্রণবের সাথে এই ব্যাপারে একমত। এরা অন্য নাগরিক, এদের আমরা ছাত্র বলবো না, নাগরিক তো নিশ্চয়ই বলবো। একেবারে যারা কিনা বাইরের কিছু লোক, যারা কাজগুলো করছেন এবং করাচ্ছেন কাউকে কোনো নির্দিষ্ট অভিসন্ধি নিয়ে, অভিসন্ধিমূলক পুরোপুরি। শিক্ষকের উপরে এইভাবে আঘাত হয় না, আর সেটা কোনো একটা বিক্ষিপ্ত ঘটনা নয় না। এবং এখানে কয়েকশো মানে শিক্ষক শিক্ষিকাদের উপর এই ধরনের নির্বিচারে এই ধরনের অত্যাচার চলছে, নির্যাতন চলছে, এবং সেটা কিভাবে সম্ভব, এদের অপরাধটা কি সেটাই তো জানা গেল না। গোটা বিশ্ব স্তম্ভিত হয়ে রয়েছে। এখন গণ অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের নামে জাতীয় সঙ্গীত পরিবর্তনের ডাক দিচ্ছে একাংশ বাংলাদেশি নাগরিক, যদিও সেটি তাদের আভ্যন্তরীণ বিষয়, কিন্তু তবু কি মনে হয়, প্রণবদা, কি মনে হয় সমস্যাটা কোথায় তাদের? হঠাৎ কেন জাতীয় সঙ্গীত নিয়ে এই ধরনের বিতর্ক? এটা তো সবার প্রশ্ন। যে মানুষটার গান একটা দেশের জাতীয় সঙ্গীত, সে সারা বিশ্বে প্রণম্য। একদম, এতে আমাদের গর্ব করা উচিত। আমরা তো গর্ব করি, রবীন্দ্রনাথ আমাদের গর্ব। আমি বাঙালি, রবীন্দ্রনাথ বাঙালি। কিন্তু আমার মনে হয় বাংলাদেশ সেই গর্বটুকু আর করতে পারবে না যদি তার জাতীয় সঙ্গীত পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। জাতীয় সঙ্গীত হবে, কিন্তু আমি জানি না এত সুমধুর জাতীয় সঙ্গীত আর দ্বিতীয়টি রচনা করা হবে কিনা, যেখানে বাংলাদেশের প্রকৃতি বর্ণনা থেকে শুরু করে মায়ের বর্ণনা সব কিছু, এবং যেখানে মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে, জাতীয় সঙ্গীতের মধ্যে রয়েছে শুধু বাংলাদেশ বাংলাদেশ নয়, বাংলাদেশ আমার মা। এত সুমধুর গান আমি জানি না, এত সুমধুর সুর আর সৃষ্টি হবে কিনা আমি জানি না। তো এই জাতীয় সঙ্গীত পরিবর্তনের কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমার তো মনে হয় না। হ্যাঁ, তোমাদের অন্য কোনো রাজনৈতিক কোনো সমস্যা থাকতেই পারে, তার জন্য আমার জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে, রবীন্দ্রনাথের গান পরিবর্তন করতে হবে, তার তো কোনো মানে নেই। রবীন্দ্রনাথ তো শুধু ভারতবর্ষের কবি নন, সারা বিশ্বের কবি। রবীন্দ্রনাথ শিলাইদহে বহুবার গেছেন, বহু রচনা করেছেন। শিলাইদহের সাধারণ মানুষের সঙ্গে কথা বলার জন্য জমিদারের আসন ছেড়ে দিয়ে রবীন্দ্রনাথ সাধারণ মানুষের সঙ্গে নিচে বসে তাদের সঙ্গে আলোচনা করেছেন। সেই রবীন্দ্রনাথ বাংলাদেশে জাতীয় সঙ্গীত রচনা করেছেন, যা মুখে মুখে মানে সে গীত হয়। আর তাকে আমরা পরিবর্তন করবো একটা ঠুনকো আমাদের সামান্য একটা অভিসন্ধি, একটা স্বার্থের জন্য? আমার মনে হয় এর কোনো যুক্তিকতা নেই। দিদি, আপনার কি মনে হয়, এই যে একাংশ নাগরিকরা এই ডাকটা দিচ্ছে, এখন গোটা বাংলাদেশ কি ভাবছে সেটা নিশ্চয়ই পরের বিষয়, কিন্তু এই মুহূর্তে যখন আমরা কি দেখেছি, আমরা ছোটবেলা থেকে আমরা দেখে এসেছি যে কোনো সঙ্গীতকে যদি আমার সম্মান করতে হয়, কোনো সঙ্গীতে যদি আমাকে, যেখানে আমি দাঁড়িয়ে আছি সেখানে আমাকে দাঁড়িয়ে পড়তে হয়, যদি আমি দাঁড়ানোর মতো ক্ষমতা রাখি, আমার শারীরিক ক্ষমতা থাকে,
তাহলে সেটা হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত। একদম আমরা সম্মানটা এইভাবেই জানাই একদম জাতীয় সঙ্গীত। একদম। তাহলে সেই দেশের জাতীয় সঙ্গীতকে পরিবর্তন করে বা পাল্টে ফেলার বারবার যে তাদের একটা জিগির ওঠে এবং এবার এটা সেটা আবার প্রকট হয়েছে, সেটার পেছনে কি কারণ দেখছেন আপনি? মানে বেসিক্যালি সেটা কি শুধুই মাত্র আমি তো শুধুমাত্র দেখো, জানি না সেটা রাজনীতি কথাবার্তা হয়ে যাবে কিনা, কিছু দেখা যাচ্ছে যে ভারত বিদ্বেষী কিছু লোক, আমি ফেসবুকে যা দেখতে পাচ্ছি যে ভারতীয়, উনি ভারতীয় তাই হবে না, ভারতীয় যদি না হন, রবীন্দ্রনাথ ভারতীয় নন, বিশ্ব নাগরিক পুরোপুরি আমি মনে করি। কারণ রবীন্দ্রনাথ শুধুমাত্র ভারতের নন, বাংলাদেশের নন, সিংহলের নন, অথচ সারা মানে পৃথিবীর একজন কবি আমরা, আর কবিরা কিন্তু গোটা বিশ্বের হন এবং সঙ্গীত শিল্পী অলসো একেবারে। কিন্তু এখানে মনে হচ্ছে যে ইনি এইরকম যখন গান করেছেন উনি, তো নজরুলের গান নিয়ে, তাহলে নজরুলকেও যদি বলা হয় যে নজরুলের গান করবেন ওরা, বলছেন যে আমরা এরকম নজরুলের গান করবো, আরে নজরুলও তো তাহলে সেই অর্থে ভারতীয়। তো সেটা নিয়েই দেখলাম খুব সুন্দর বিস্তারিত বিবরণ অনেকে দিয়েছেন যে সত্যি আমরা হয়তো অতটা, আমি ইতিহাস সচেতন হয়তো নই, আমরা জানি না। কেউ লিখেছেন যে যে পতাকা তৈরি করা হয়েছে সেই পতাকাটি পর্যন্ত একজন ভারতীয় লোক করেছেন বা হিন্দু। তো এইরকম যেখানে অবস্থা, সেখানে একটা জাতীয় সঙ্গীত পরিবর্তন করলে চট করে তুমি আমি তো পারবো না। যে গ্রামে গঞ্জে আমি যেভাবে দেখেছি আমার সোনার বাংলা, আমি প্রায় 21শে ফেব্রুয়ারি ঢাকাতে গেছি প্রোগ্রাম করতে, আমি দেখেছি যারা হোটেলের বয়রা তারা পর্যন্ত চিৎকার করে করে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গাইছে। তাহলে এইভাবে এরম ভাবে তৃণমূল স্তরে পর্যন্ত যেখানে ছড়ানো এই গানটি, সেই গানটিকে কিভাবে পরিবর্তিত করা যাবে আমার তো প্রথমত আমার মাথায় আসছে না। যেটা কিভাবে করা যেতে পারে, যে অন্য একটা গান দিলেই আমি নেব, গ্রহণযোগ্য হবে, সেটাও তো ভাবতে হবে। একদম। তারপরে যদি মনে হতো যে না এই গানটা আমার দেশের যে স্বার্থ রয়েছে সেটা সেই স্বার্থ ক্ষুণ্ণ করছে, এতদিন ধরে যে গান চলে আসছে তাকে কেন আমি পরিবর্তন করতে যাব? পরিবর্তন সেই আমরা পরিবর্তন করতে, এটা তো বললাম যে পাবলিক কত নেবে, কয়েকজন বলছেন কিন্তু বেশিরভাগ তো বলছেন না। আর রবীন্দ্রনাথকে বাদ দিয়ে তো আমরা কিছু ভাবতে পারি না। শুধু রবীন্দ্রনাথ কেন, রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ সবাই একসঙ্গে তিনটে নাম একসঙ্গে আপনাদের মুখ থেকে বেরিয়ে এলো। আসলে দর্শক বন্ধুরা, আপনাদের কি মতামত? বাংলাদেশের জাতীয় সঙ্গীত কি পরিবর্তনের প্রয়োজন রয়েছে, নাকি আপনি কি মনে করেন? জানাবেন কমেন্ট করে অবশ্যই। এটা এই যে জাতীয় সঙ্গীত পরিবর্তন, আমরা কিছুদিন ধরেই দেখছি, যখন থেকে এই গণ অভ্যুত্থান হয়েছে তখন থেকে ভারত বিরোধী একটা জিগির তো নানান ভাবে, সেটা স্লোগানের মাধ্যমেই হোক, যে ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তারা ধরে। একদিকে আমরা ভারত বিরোধী জিগির তো আমরা দেখছি, ভারত বিরোধী স্লোগান তো দেখছি, তারপর ভারতের পণ্য বয়কট করো, ভারতের যোগাযোগ ব্যবস্থা যেন বাংলাদেশের ওপর দিয়ে না যায়, বা এরপর বন্যার কারণ আমরা বিভিন্ন, যখন খেলা হয়, ক্রিকেট খেলা হয়, তখন আমরা দেখি এখন সামাজিক মাধ্যমে একটা বিভিন্নভাবে উস্কানিমূলক কিছু বার্তা ছড়িয়ে দেওয়া হয়। এখন সদ্য যেটা হচ্ছে সেটা হচ্ছে যে রবি ঠাকুরের লেখা গান যেন তাদের পাল্টে ফেলতে পারে, তারা সেই চেষ্টা করছে। এখন এটা কি শুধুই ভারত বিরোধিতার কারণে, মানে রবি ঠাকুর ভারতীয় ছিলেন বলে, নাকি অন্য কোনো আগ্রাসন এর পেছনে কাজ করছে বলে আপনার মনে হয়? মানে রবি ঠাকুরকে অস্বীকার করার পেছনে কি মানে কোনো গভীর ষড়যন্ত্র দেখছেন এখানে, মানে অদূর ভবিষ্যতের জন্য? আমার মনে হয় সবটাই ছেলে মানুষই, একেবারে পরিপক্কতার অভাব, একদম পরিপক্কতার অভাব। কেননা একটা রাষ্ট্রের সঙ্গে আরেকটা রাষ্ট্রের মতবিদ্বেষ থাকতেই পারে, একদম। তাই বলে আমি ওই রাষ্ট্রের কবিকে অস্বীকার করব, ওই রাষ্ট্রের শিল্পীকে অস্বীকার করব, তার তো কোনো যৌক্তিকতা নেই। আমরা তো কখনো বলতে পারি না যে না আমরা আল মাহমুদের কবিতা পড়ব না, আমরা জসিমউদ্দিনের কবিতা পড়ব না, আমরা নজরুলের কবিতা পড়ব, কখনো বলতে পারি না। তাতে আমি বলবো আমাদের পাপ হবে। একজন শিল্পী হিসাবে, একজন নাগরিক হিসাবে ওই রাষ্ট্রের কবিকে, শিল্পীকে যদি আমি অস্বীকার করি, তাতে আমি মানে নিরক্ষর বা আমি যে অশিক্ষিত তার প্রমাণ, পরিষ্কার তার প্রমাণ করবে।
তো এর পেছনে আমার যে যা মনে হচ্ছে, নিশ্চয় একটা দূরভিসন্ধি তো রয়েইছে। তো সেটা শুধু রবীন্দ্রনাথ নন, আচ্ছা, আমরা যে এদের যা দেখছি, মোটিভটা আমরা যেদিকে দেখছি, ভারত বিদ্বেষী পরিকল্পনা তো একটা কাজ করছেই, না, এটা আছে, এছাড়া করছেই। আর সেটা আজকে নতুন নতুন না। কোনো বিষয় না, সেটা থাকতেই পারে। এবার কতখানি সফল হবে, কতখানি বিফল হবে, সেটা সেটা আমাদের বিষয় নয়, সেটা পরের আমাদের বিষয়। আলোচনার বিষয় নয়, পরের না, বিষয়। পরের বিষয়। কিন্তু তাই বলে রবীন্দ্রনাথকে অস্বীকার করব, সেটা বোধহয় আমার মনে হয় বাংলাদেশের সুনাগরিকদের এক্ষুনি ভাবা উচিত যে রবীন্দ্রনাথকে অস্বীকার করে কোনো জাতির কল্যাণ হবে না। রবীন্দ্রনাথকে ধরে পাশে রেখে আমি যদি পথ চলতে পারি, তাহলেই মঙ্গল হবে। একদম। বলছে যারা যুক্তি দিচ্ছে, আমরা বিভিন্নভাবে দেখছি, যারা যেগুলো হয়তো বিশেষ করে সামাজিক মাধ্যমেই বলতে পারেন, যে যারা পরিবর্তনের পক্ষে যুক্তি দিচ্ছে, যারা তারা বলছে যে 1905 সালে এই গানটি লেখা হয়েছিল, আমার সোনার বাংলা। এখন 1972 সালে, মানে স্বাধীনতার অনেক বছর পর গিয়ে এই মানে এই যে এটা মানে গানটি লেখার অনেক বছর পর যখন বাংলাদেশ স্বাধীন হয়, তখন এই গানটি 10টি লাইন এই গানটির 1972 সালে সেটাকে জাতীয় সঙ্গীত হিসেবে নেওয়া হয়। তাহলে এখন সেই গানের তৎকালীন পূর্ব বাংলার স্বার্থে, মানে স্বার্থের বিপরীতে লেখা হয়েছিল, রচিত হয়েছিল। পূর্ব বাংলা কেন, এটা বঙ্গভঙ্গের বিরোধিতা করে কবিগুরু লিখেছিলেন। তাহলে কবিগুরু নাকি চাননি যে বঙ্গভঙ্গ হোক, এবং তৎকালীন সময় এটা মানে বঙ্গভঙ্গের বিরোধিতা লিখেছেন বলে তার মানেই কি দাঁড়ায় যে এটা বাংলাদেশের বিরুদ্ধে লিখেছিলেন গানটা? প্রশ্ন ওঠে না। বঙ্গভঙ্গ মানে বাংলাকে ভাগ করা নয়, শুধু বাংলার জাতিকে ভাগ করার বিরুদ্ধে ছিলেন রবীন্দ্রনাথ লিখেছিলেন। ঠিক আছে, শুধু যদি বঙ্গভঙ্গ মানে পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ এই দুটোকে ভাগ করা শুধু নয়, তখন যে প্রেক্ষাপট ছিল, স্বাধীনতা আন্দোলনে সবাইকে এক সূত্রে গাঁথার যে প্রত্যেকের যে সেই ইচ্ছে, চেষ্টা ছিল, সেই চেষ্টাটুকু করেছেন। তার মানে বঙ্গভঙ্গ মানে শুধু, আমি যদি বলি বাংলা ভাঙা, নট দ্যাট, দুটো জাতিকে এক সূত্রে গাঁথার চেষ্টা করেছেন রবীন্দ্রনাথ। আর আমরা আজকে কি করছি, সেই মালাটাকে ছিঁড়তে চেষ্টা করছি। তাতে কার ক্ষতি, কার লাভ? রবীন্দ্রনাথের একটা গান যদি বাংলাদেশ তার জাতীয় সঙ্গীত না করে, নতুন গান, তাতে রবীন্দ্রনাথের কিচ্ছু যাবে আসবে না। রবীন্দ্রনাথের যে গান সঙ্গীত যে মর্যাদায় রয়েছে, সে মর্যাদায় থাকবে, কিন্তু বাংলাদেশের কাছে, কিন্তু সারা বিশ্বের কাছে উদাহরণ হয়ে থাকবে যে বাংলাদেশ রবীন্দ্রনাথের এই গানটিকে জাতীয় সঙ্গীত হিসাবে মর্যাদা দেয়নি সারা বিশ্বের। আমি জানি না বিশ্ববাসী কিভাবে নেবেন, তবে আমার মনে হয় বিশ্ববাসী খুব ভালোভাবে নেবেন না সেটা। কেননা এটার বিপক্ষে, এই জাতীয় সঙ্গীত পরিবর্তনের পক্ষে যারা রয়েছেন তাদের সংখ্যাটা খুব বেশি নয়, কম। আর এই জাতীয় সঙ্গীতের পক্ষে বাংলাদেশের এক বৃহৎ অংশ রয়েছেন নাগরিকদের মধ্যে, যারা চায় না এই জাতীয় সঙ্গীত পরিবর্তন হোক। কিন্তু এখন পরিবর্তন করতে গেলে তাদের সংবিধান যেভাবে কি আছে সেটা ওনারা ভালো বলতে পারবেন, তো কিভাবে পরিবর্তন করতে পারবেন। এখন এনারা যারা এটার পক্ষে বলছেন, পরিবর্তনের পক্ষে কথা বলছেন, ওনারা এটাও বলছেন যে এই গান স্বৈরতন্ত্র রক্ষায় কাজ করে, এবং মানে সেটি স্বৈরতন্ত্র মুক্ত দেশের জাতীয় প্রতীক। তাহলে কিভাবে হবে? মানে দিদি, আপনি গানটা কয়েকশো বার হয়তো গেয়েছেন। নিশ্চয়ই এই গানটা প্রত্যেকেই গেয়েছে, প্রত্যেকে পড়েছে, কারণ এইটার একটা লাইনের একটা অক্ষরেও কোথাও স্বৈরতান্ত্রিকতা বলে যদি কিছু থাকে, এটার কোনো উদাহরণ নেই। আমি যতটুকু জানি, প্রণব ততটুকুই জানে, একটা ওয়ার্ডও কি এরকম আছে, একটা শব্দ কি আছে আমাদের দৃষ্টিতে নেই। এবং যাকেই জিজ্ঞেস করো তিনিই বলবেন, যিনি গানটা সম্পর্কে জানেন, কবিতা হিসেবে যারা পড়েছেন তারাও জানেন। আমার সবচেয়ে বেশি হাসি পাচ্ছে ওই জায়গায়, রবীন্দ্রনাথ স্বৈরতন্ত্রের পক্ষে লিখেছেন, আমার ভাবতেই অবাক লাগে আসলে। তার একটা কবিতা, হ্যাঁ, রবীন্দ্রনাথকে এক সময় তার সমসাময়িক কবিরা বলতেন যে রবীন্দ্রনাথ মানে যারা নিচু তলার, যারা সর্বহারা, ওদের শ্রেণী, ওদের জন্য কোনো রচনা করে যাননি। এই একটা
প্রচার ছিল, কিন্তু রবীন্দ্রনাথ সেটাকে তার লেখায় খণ্ডন করেছেন। আচ্ছা, ঐকতান লিখেছেন, ওরা কাজ করে লিখেছেন, ঠিক আছে, এইসব কবিতা লিখে বলেছেন, ঠিক আছে, আমি যেতে পারিনি স্বীকার করছি, আমার একটা বেড়া জাল ছিল, কিন্তু আমি সেই সব কবিদের জন্য কান পেতে আছি যারা মানুষের কাছে আছে, আমি তাদের শ্রদ্ধা করি, আচ্ছা, তাদের ভীষণভাবে আমি তাদের কথা শুনতে চাই। রবীন্দ্রনাথ একবারও বলেননি, কিন্তু তাই বলে রবীন্দ্রনাথ স্বৈরতন্ত্রের পক্ষে কোনোদিন কোনো রচনা করেছেন কিনা সেটা আমার জানা নেই। আমাদেরও জানা নেই। আমি জানি না রবীন্দ্র বিশেষজ্ঞ যারা আছেন তাদেরও জানা থাকবে কিনা যে রবীন্দ্রনাথ স্বৈরতন্ত্রের পক্ষে কথা এখন সেই বলেছেন। দেশের রবীন্দ্র বিশেষজ্ঞ যারা হ্যাঁ, রয়েছেন, যারা বা রয়েছেন, রবীন্দ্র অনুরাগী যারা রয়েছেন, আর এটা- তাদের কি মতামত বা তাদের মতামতের আদৌ কোনো গ্রাহ্য করা হচ্ছে কিনা সেটা নিয়েও একটা অবশ্যই একটা সন্দিহান গ্রাহ্য অনেক না অনেক করলে মানুষ। অসুবিধা হবে, কারণ ওরা শুভচিন্তক অনেকেই রয়েছেন ওখানে, আর ওরা রবীন্দ্রনাথের ওরা খুব চর্চা করেন। আমরা আগে মানে আমরা তো বহু বছর ধরে হ্যাঁ। যাচ্ছি, এরা এত রাবীন্দ্রিক, মানে আমাদের চাইতে অনেক অনেক জায়গায় অনেক বেশি। তো এরা সমানভাবে কিভাবে ওরা এটা মেনে নেবে না? আমি তো ভাবতে বাংলাদেশের পারি না। শিল্পীরা শান্তিনিকেতনে এসে রবীন্দ্রসঙ্গীত চর্চা করছেন, পড়াশোনা করছেন, তো সেই জায়গায় তারা কতখানি রবীন্দ্র অনুরাগী হলে পরে একটা রাষ্ট্র থেকে এসে আরেকটা রাষ্ট্রে এসে রবীন্দ্র চর্চা করছেন। আমি সবাইকে অনুরোধ করব, আপনারা যারা রবীন্দ্র প্রেমী রয়েছেন, রবীন্দ্র অনুরাগী রয়েছেন বাংলাদেশে, আসুন আমরা সবাই মিলে যারা এই একটা মানে কি বলবো একেবারেই নেগেটিভ কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, আসুন তাদের অন্তত শুভবুদ্ধিটুকু আমরা সঞ্চার করি, একদম এর থেকে বিরত থাকুন। হ্যাঁ, এর থেকে বিরত থাকুন। আর আমাদের আমরা যা করব এই সামাজিক মাধ্যমগুলির মাধ্যমেই করতে হবে। আপনারা যারা রয়েছেন বাংলাদেশের সংস্কৃতি চর্চার সঙ্গে যুক্ত রয়েছেন, বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী, নাট্যশিল্পী, সবাইকেই কিন্তু এর প্রতিবাদ করা উচিত যে না, রবীন্দ্রনাথ শুধু ভারতের নন, রবীন্দ্রনাথ আমাদেরও, সবারই। সবার। আসলে আর আমার আরেকটা কথা যেটা মনে হয় যে দেখো, এইসব হই হট্টগোল না করে রাজনীতি চলুক রাজনীতির পথে, বাংলাদেশের ব্যাপারটা। আর আমরা রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ, জসিমউদ্দিন সবাইকে নিয়ে যেমন ছিলাম তেমন থাকি। কারণ তুমি একটু আগেই বললে কবিরা তো আর আলাদা কোনো জায়গা না, দেশের সঙ্গীত শিল্পী, কবি, সঙ্গীত শিল্পী, এদের কখনো কোনো জায়গায় বাঁধা যায় না। কবি, শিল্পী, সাহিত্যিক, সঙ্গীতকার, তাদের তো আর কাঁটাতার দিয়ে বাঁধা যায় না। সবাইকে নিয়ে আমরা রবি থাকি ঠাকুরের মিলিত। কবিতা তো শুধু বাংলায় নয়, রবি ঠাকুরের কবিতা তো বিশ্বের বিভিন্ন ভাষায় রূপান্তরিত হয়েছে। ভারতের পাখি বাংলাদেশে যায়, বাংলাদেশের পাখি ভারতে আসছে। সেই পাখিকে দেখে রবি ঠাকুর লিখেছেন কবিতা, সেই পাখিকে দেখে জসিমউদ্দিন ওখানে বসে লিখেছেন, তাই না? এখন বাংলাদেশের যে চিত্রটা আমরা এই মুহূর্তে আমাদের চোখে ভাসছে, সেটা সত্যি আমাদের কাছে মানে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা যারা বাংলাদেশকে অন্যভাবে চিনতাম, আমরা যারা বাংলাদেশকে খুব কাছের বলে ভাবতাম, এখনো বাংলাদেশ আমাদের খুব কাছের। আমাদের শিল্প সংস্কৃতিতে আমরা খুব একে অপরের সাথে, ভাষা একে অপরের সাথে আমাদের এত সুন্দর একটা একাত্মবোধ রয়েছে। দেশের ভাস্কর্য, স্থাপত্য, গ্রন্থাগার বা সংগ্রহশালা তথাকথিত মেধাবীরা যেভাবে ধ্বংস করেছে, বা শিল্পীদের ওপর নামিয়ে আনা হয়েছে যে ধরনের মানে আক্রমণ, শিক্ষক সমাজকে চূড়ান্ত অপদস্থ করা হয়েছে বা হচ্ছে, এখনো হচ্ছে, কি মনে হচ্ছে মূলধারার সংস্কৃতি চর্চা থেকে কি তাহলে মানে সরে যাচ্ছে বাংলাদেশ, বা আজকের প্রজন্ম কি মূলধারা সংস্কৃতি চর্চা চাইছে না? ওই যে তুমি একটা শব্দ বললে এক্ষুনি, মেধাবী। একজন মেধাবী কখনো এই কাজ করতে পারে না। আমি তাদের মেধাবী বলবো না, সোজা কথা। কেন না, আজকে যদি ধরো তার বাবার যে কাজটুকু করছে, তার বাবারই একটা ভাস্কর্য যদি রাস্তার মোড়ে থাকে, সে কি গিয়ে ভাঙতে পারবে? না, পারবে না। পারবে না তো। তাহলে একটা সরকারি সম্পত্তি, এটা তো কারোর ব্যক্তিগত সম্পত্তি নয়, সেটাকে আমি কেন ভাঙবো? তাহলে সে মেধাবী হলো কোথায়? ওই যে বললাম, প্রতিগত বিদ্যায় মেধাবী হয়েছে, মূল্যবোধের বা বিদ্যায় বোধ মেধাবী। হ্যাঁ, মেধাবী তো নয়। সে কি মেধাবী হতে হলে মূল্যবোধ থাকবে। শুধু পুঁথিগত বিদ্যায় মেধাবী হওয়াকে মেধাবী বলে না। ওই আবার রবীন্দ্রনাথের ভাষায় একদম তার আচরণ, তার ব্যবহার, সবকিছু তো তার মেধাবীর সঙ্গে যুক্ত হবে।
তাহলেই তো সে একটা কমপ্লিট ম্যান। আর রবীন্দ্র চর্চা করলে পরে আমি এতটুকু বলতে পারি, একটা কমপ্লিট মানুষ হওয়া যায়। একদম। কিছু লাগবে না। রবীন্দ্রনাথ যা করেছেন, সেই রবীন্দ্র চর্চা ওইগুলো যদি আমি পড়ি, আমার ভেতরে যে শুভবুদ্ধি, প্রত্যেকটা মানুষের মধ্যে শুভবুদ্ধি অশুভ বুদ্ধি রয়েছে। আমরা অশুভ বুদ্ধির তাড়নায় বেশি চলি। রবীন্দ্র চর্চা করলে পরে তার শুভবুদ্ধি জাগ্রত হবে, এবং জাগ্রত হয়, তার প্রমাণিত। তো সেই ক্ষেত্রে, কেননা রবীন্দ্রনাথের যে বিভিন্ন দিকে, রবীন্দ্রনাথ যত দিকে সাহিত্যের অঙ্গনই বলো, সংস্কৃতির অঙ্গন বা কারিগরি দিক, ব্যাংকিং সেক্টর, আমি জানি না কোনো মানুষের পক্ষে, একটা মানুষের পক্ষে এত দিকে বিচরণ করা সম্ভব কিনা। ঠিক, মানে কিভাবে রবীন্দ্রনাথ ঠাকুরকে কিভাবে অস্বীকার করা যায়, এবং সেটাও বাঙালি জাতি যারা বাংলায় যারা কথা বলছে। আমার খুব কষ্ট হচ্ছিল যখন রবীন্দ্রনাথের মূর্তি ভাঙা হচ্ছিল, ঠিক, মারাত্মক, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে। এবং একটা ন্যারেটিভ আছে সেখানে, যে বলা হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছিলেন রবি ঠাকুর। এটাও কিন্তু মানে যারা ইতিহাসে যারা চর্চা করেছেন তারা কিন্তু ভুল প্রমাণ করেছেন। বলেছেন যেখানে কলকাতার যে জায়গায়, যে সভায় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছেন বলে এরকম একটা চালু হয়েছিল, কথা মন্তব্য হয়েছে, সেখানে ছিলেনই না রবি ঠাকুর, সেখানে ছিলেন না সেখানে। চিন্তা করো, শুধু এখন ঘটনা হচ্ছে কি জানো তো, এটা মিথ্যে প্রচার করা হয়েছে। এখন ঘটনা হচ্ছে, আমার যদি ইচ্ছে থাকে যে আমি তোমার সম্পর্কে নিন্দা করব, আমি প্রচার করব, তো সেখানে প্রমাণের প্রয়োজন তো নেই। আর এখন আজকাল কি হচ্ছে, এই সামাজিক মাধ্যমের দৌলতে একটা প্রচার যদি তুমি করে দিতে পারো, সেটা তো আলোড়ন সৃষ্টি হয়ে যায়, আর নেতিবাচক প্রচার বেশি। ঠিক আছে, এবার কটা লোক সেটাকে খতিয়ে দেখবে যে না সত্যি কিনা মিথ্যে। সাধারণ মানুষ তো ধরে নেবে, রবীন্দ্রনাথ এই বলেছেন না। কেননা ওই শিক্ষা যেটা বলছো, পুঁথিগত শিক্ষার পাশাপাশি আমার যদি আরো মানে জ্ঞানের পরিধিটা আমাকে যদি আরো বাড়াতে হয়, শুধু আমার ওই পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হতে হয় মানে হলে চলবে না। আমাকে আমার জ্ঞান বাড়ানোর জন্য আমাকে আরো বিভিন্ন শিক্ষা, দ্যাট ইজ এই সামাজিক, সাংস্কৃতিক সব শিক্ষা শিক্ষিত হতে হবে। হ্যাঁ, তুমি পারফর্ম নাই করতে পারো একদম। কিন্তু রবীন্দ্রনাথ কি বলেছেন, রবীন্দ্রনাথের রচনা, নজরুলের রচনা, জীবনানন্দের রচনা, জসিমউদ্দিনের রচনা, আবু কায়জারের আমাদের যেটা আমার কাছে যেটা মনে হয়, একদম দিদিও আছে এখানে, এই যে আমরা যে বলছি আমাদের রবি ঠাকুরকে আমরা কিভাবে চিনছি, কিভাবে জানছি। রবি ঠাকুরকে জানতে গেলে শুধু রবি ঠাকুরের গান শুনে বা রবি ঠাকুরের কবিতা পড়ে জানতে হবে, ব্যাপারটা এরকম নয়। আমাদের তো ছোটবেলা থেকে আমরা বিজ্ঞান পড়েছি বিজ্ঞানের বইয়ে, অঙ্ক পড়েছি অঙ্কের বইয়ে, কিন্তু যখনই আমরা মূল্যবোধের শিক্ষা তো পেয়েছি আমরা সাহিত্য পাঠ থেকে, এবং সেখানেই তো রবি ঠাকুর, সেখানেই তো নজরুল, সবাই আছেন এখানেই, সবাইকে আমরা পাই। এবং আমাদের জীবনের যে মূল্যবোধগুলো আমরা শিখেছি, বা আমাদের সমাজ জীবনের যে নানান চেতনাগুলো আমাদের ভেতরে যেগুলো সঞ্চারিত হয়েছে, সেগুলো তো এই পাঠগুলো থেকেই পেয়েছি। তাহলে এই রবি ঠাকুরকে বা এই ধরনের একজন কবিকে কি করে অস্বীকার করছে বাংলাদেশ বা বাংলাদেশের এক শ্রেণীর নাগরিক, সেটাই এখন মানে সেটাই বলছিলাম যে বোধগম্য হচ্ছে না বোধহয় বহু শুভবুদ্ধি সম্পন্ন মানুষের। এখন দিদি, জাতীয় সঙ্গীতের পাশাপাশি জাতীয় পতাকা, ভাষা, কৃষ্টি, সংস্কৃতি দেশবাসীর মনে একটা দেশপ্রেম জাগানোর কাজ করে, সঞ্চারিত করে। এখন এই ক্ষেত্রে এতদিনের যে জাতীয় পরিচয়গুলো হঠাৎ করে যদি মানে পাল্টে দেওয়া হয়, তাহলে 17 কোটি বাংলাদেশী এই মুহূর্তে কিভাবে নেবে? আমি তোমাকে কিছুক্ষণ আগে এই কথাটাই বলেছি যে কিভাবে নেবে, এটা আমার তো কি বলে অ্যাডপ্ট করতে হবে। আমি অ্যাডপ্ট করতে পারবো কিনা আমাকে দিয়ে বুঝছি যে আমি এতকাল ধরে 50 বছর ধরে 60 বছর ধরে আমি এটা শুনছি, এইভাবে আমি অভ্যাস হয়ে গেছে আমার। এই অভ্যেসটা আমি কি করে ত্যাগ করব? পারবো না তো। যতবারই আমার মনে হবে, ওটাকে মনে হবে একটা নতুন জিনিস, এটা খুব মুশকিল, খুব মুশকিল। এটা সেটা মানে বলা হয় জাতীয় জিনিসগুলো আমাদের জন্মের সাথে আমাদের শরীরে জড়িয়ে যায়, আমাদের জড়িয়ে যায়। সেখানে সেটা যদি পাল্টে যায় হঠাৎ করে, পারবে কি মানে বাংলাদেশের বাকি যে 17 কোটি মানুষ সেটাকে মেনে নিতে, বা 17 কোটি বা তার বেশি মানুষ? না, জোর করে যদি মানানো হয় তবে মানবে, কিন্তু মনের থেকে যদি মানতে হয় তাহলে মানতে পারবে না।
আমি মনে করি। আজকাল তো আন্দোলনের দেশ হয়ে গেছে বাংলাদেশ। বাংলাদেশের নতুন নাম হচ্ছে আন্দোলনের দেশ, কারণ প্রত্যেকটা বিষয়ে আন্দোলন বাংলাদেশ করছে। এখন এই বিষয়ে কি দেখছেন, আগামী দিনে শিল্পীদের মাঠে নামতে দেখছেন যদি কোনো কারণে এই ধরনের কোনো রকমের চেষ্টা হয়? বাংলাদেশের শিল্পীদের আমার জানা মতো যারা শিল্পীরা রয়েছে, আমি যাদের চিনি, তারা কেউ এই ভুল পথে পা দেয়নি। আমার পরিচিত যারা আছে কেউ এই ভুল পথে পা দেয়নি। কিন্তু আমাদের প্রতিবাদ করার এই মুহূর্তে কি পরিস্থিতি আছে? এই মুহূর্তে সঙ্গীত শিল্পীদের মধ্যেও প্রতিবাদ করেছে, কিন্তু সেরকমভাবে ওইভাবে প্রতিবাদ করার পরিস্থিতি এখনো নেই। এবার সবাই একত্রিত হয়ে যদি প্রতিবাদটুকু হয়, আমার মনে হয় শিল্পীরা যদি সবাই একত্রিত হয়ে প্রতিবাদটুকু করে, তাহলে কিছু একটা ফল হবে। তবে এদের উচিত, সমস্ত শিল্পীদের, সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন বাংলাদেশের নাগরিকদের উচিত সবাই মিলে এই বিষয়টার প্রতিবাদ করা, যে না, আমরা তো এতদিনের অভ্যাস আমাদের জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, এর মূল্যই অন্য জায়গায়। ওই জায়গা থেকে সরে আসা, এটা জাতির জন্য বা জাতির আগামী দিনের জন্য, আগামী দিনের সাহিত্য চর্চার জন্য সেটা বিপজ্জনক একটা পদক্ষেপ হয়ে। এবং কি হবে বলতো, বাংলাদেশ আমার মনে হয় এগোনোর চাইতে পেছিয়ে গেল, অনেকটা পিছিয়ে গেল, কিন্তু সেটা তার পুনরুদ্ধার করে আবার সেই আগের মতো জায়গায় যাওয়া মনে হয় একটু কষ্টই হবে, কষ্টকর আমি মনে করি। একদম। একটা শেষ বিষয়ে আপনাদের আলোকপাত চাইব, যে কবিগুরু পাকিস্তান বা বাংলাদেশ হতে তো দেখেন, 1941 সালে কবিগুরু ছেড়ে গেছেন, এখন এই দেশ ছেড়ে গেছেন। উনি বাংলার কবি, বাংলা ভাষার কবি ছিলেন। এখন রবি ঠাকুরের এই ধরনের বিরোধিতা দুদেশের মধ্যে যে এই যে সাংস্কৃতিক আদান প্রদান, বিশেষ করে পার্শ্ববর্তী যে দুটো রাজ্য আমার বাংলাদেশের, সেটা পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা, এই দুদেশের সাংস্কৃতিক আদান প্রদানে কি ধরনের প্রভাব ফেলবে বলে মনে করে? আদান প্রদানে তো একটা প্রভাব ফেলবেই, একদম। রবি ঠাকুরের চর্চা নেই, হ্যাঁ, এই দেশের শিল্পীরা ওই দেশে, হ্যাঁ, ওই তো বলছি, এটা বিশাল একটা প্রভাব ফেলবে। এবার রবীন্দ্রনাথের চর্চা যদি না থাকে, আমার এদেশের যারা শিল্পীরা রয়েছেন আজকে, যারা আমার এদেশে যারা হিন্দি গানও গায়, হিন্দি গানের চর্চা যারা করে, তিনিও রবি ঠাকুরের গান করতে করেন। আজকে যে একেবারে বম্বে বসে যে হিন্দি গানের চর্চা করছে, তাকে যদি রবীন্দ্র জয়ন্তীতে অনুষ্ঠান করতে বলা হয়, সে রবীন্দ্রনাথের গান করে। একদম ঠিক আছে। তো সেই জায়গায় আমার এখানে শিল্পীরা যখন বাংলাদেশ যাবেন, রবীন্দ্রনাথের চর্চা হবে না, এটা হতে পারে, আমি জানি না সেটা কোনো শিল্পীর পক্ষে সম্ভব হবে। এখন রবি ঠাকুরের, কেন রবি ঠাকুর শুধু জাতীয় সঙ্গীত বন্ধ করা ব্যাপারটা নয়, জাতীয় সঙ্গীত পরিবর্তনের ব্যাপারটা নয়, বাংলাদেশ যেভাবে রবি ঠাকুরের মূর্তি ভাঙা থেকে শুরু করে রবি ঠাকুরের বিরোধিতা করছে, বিশেষ করে বাংলা ভাষায় রবি ঠাকুরের বিরোধিতা করছে, তাতে আমরা সত্যি তো স্তম্ভিত হচ্ছি, একদম স্তম্ভিত। এখন রবীন্দ্রনাথকে ছাড়া তাদের সংস্কৃতি চর্চা বা এই প্রজন্মের যারা রয়েছে, তারা যদি রবি ঠাকুরের চর্চা না করেন, উন্নতির শিখরে পৌঁছতে পারবে বলে কি মনে করেন? সেটাই তো বললাম, যে আমি তো একটু আগে তোমাকে এটাই বললাম যে পিছিয়ে যাবে, কোনো রকমই এগোতে আর পারবে না, কারণ ওরা যতটাই গিয়েছিল। শোনো, প্রত্যেক কবি, শিল্পী, সাহিত্যিক, প্রাবন্ধিক, প্রত্যেকের সাথে সাথে কি হয়েছে যে রবীন্দ্রনাথকেও তো তারা তাদের সঙ্গে ছিল, তারা যখন শিক্ষা নিয়েছে, শিক্ষা গ্রহণ যখন করেছে, তো রবীন্দ্রনাথকে বাদ দিচ্ছে, ওকে বাদ দিচ্ছে, এর মাথা কেটে ফেলছে। তো এগুলো যারা করছে তারা কতটা এগোতে পারবে? আর তারা এগুলোই তো বাংলাদেশ এগোবে। তো প্রগতির পত্র তো বন্ধ হয়েই গেল, অনেকটা অগ্রগতি তো এখানেই বন্ধ হয়ে গেল, কারণ আমরা কিছু একে নেব না, একে নেব না, একে নেব না করলে তো আর এগোতে পারে না, কিছু থাকবে না তার কাছে, তার নিজস্ব কিছু থাকবে না, তার নিজস্বতা, তার সাহিত্য, তার সংস্কৃতি, সবাইকে নিয়েই তো পরিপুষ্ট হয় সংস্কৃতি, সাহিত্য। তো আমি যদি একে নেব না, তাকে নেব না করি, তাহলে তো আমি এগোতে পারবো না।
আমার তো সবাইকে নিয়ে একসাথে পথ চলতে হবে। রাতে রবীন্দ্র কোনো থাকবে, একটা জায়গায় মনে নজরুল। হচ্ছে প্রণবদা এই জায়গাটাতে যে বাংলাদেশের অন্য কোনো যে বিষয়গুলো রয়েছে, যে এই যে অর্থনীতি বা তাদের রাজনীতিক যে একটা অস্থিরতা, সেগুলো থেকে মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য, ধ্যানটা ঘুরিয়ে দেওয়ার জন্য এইসব জিনিসগুলো করা হচ্ছে বলে মনে অবশ্যই। হচ্ছে। অবশ্যই কেন সেগুলো থেকে মোড় ঘুরিয়ে দিলে হয়তো এখানে রবি এখানে ঠাকুরকে নিয়ে ভাবনা- চর্চা হবে, হ্যাঁ। ওই কিন্তু জিনিসগুলো, ভাবনা- আসল হ্যাঁ, জিনিসগুলো, আসল প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে প্রয়োজনীয় ভাববে না। জিনিসগুলো ভাববে না। ঠিক। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আছে অনুষ্ঠানে থাকার জন্য। আমরা এই বিষয়ে আলোচনা করলাম, তবে আগামী দিনেও আমরা এই বিষয় নিয়ে চর্চা করব। আপনাদেরকে অবশ্যই চাইবো আবার স্টুডিওতে। আজকের জন্য অসংখ্য ধন্যবাদ দুজনকে। দর্শক বন্ধুরা, আপনারা অবশ্যই জানাবেন আপনারা কি মনে করেন। আপনি কাঁটাতারের ওই পারে হতে পারেন, এপারে হতে পারেন, কমেন্ট বক্সে জানাবেন। তবে সুষ্ঠু আমরা একটা, যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা রয়েছেন, সুষ্ঠুভাবে যারা চিন্তা করতে পারেন, ভেবে দেখতে হবে আপনি পক্ষে কেন বলছেন, বিপক্ষে কেন বলছেন। আসলে যে বন্ধুত্বের হাত ভারত চিরদিন বাংলাদেশের দিকে বাড়িয়ে রাখে, সেই হাত বারবার ক্ষতবিক্ষত করার চেষ্টা করে একাংশ বাংলাদেশি নাগরিক। নানান অজুহাতে ভারতের সাথে সম্পর্ক ছিন্ন করার মানসিকতার লালন পালন করা মানুষগুলো এবার বিতর্কের আসরে নামিয়ে এনেছে দেশের জাতীয় সঙ্গীতকে। এই বিতর্ক কোথায় শেষ হয় তার সময় বলবে। তবে আগামীকাল ওই অনুষ্ঠানে আমরা একই বিষয় নিয়ে রাজ্যের শিল্পী সাহিত্যিকদের সাথে আলোচনা করব। আর আপনারা কি মনে করেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। দেশ, দুনিয়া ও রাজ্যের সব খবরে চোখ রাখছি আমরা, তাই আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।